আসসালামু আলাইকুম। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্ট একটা সরকার কি মাত্র ২.৫ মাসের মধ্যে জনপ্রিয়তা হারাতে শুরু করেছে? যদি তাই হয়ে থাকে তাহলে এর প্রশ্নের উত্তর মেলানোটা আমাদের জন্য খুবই জরুরি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার কি একা হয়ে পড়ছে? তিনি নিজেও একা হয়ে পড়ছেন? উত্তরগুলো এই জন্য মেলানো খুব জরুরি। আমি বরাবরই বলে আসছি, যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে পুরো জাতিকে অনেক বড় বেশি খেসারত দিতে হবে। রাষ্ট্রপতির অপসারণকে কেন্দ্র করে পুরো জাতি এর মধ্যে বিভক্ত হয়ে পড়েছে, দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একদিকে ছাত্ররা, ছোটোখাটো দুই একটি রাজনৈতিক দল তাদের পক্ষে রয়েছে, আর এই মুহূর্তে সবচেয়ে যে বড় রাজনৈতিক শক্তি বিএনপি তাদের অবস্থান মোটামুটি ক্লিয়ার করে দিয়েছে। শনিবার ছাত্রদের পক্ষ থেকে বিএনপিকে বোঝানোর জন্য বা রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রপতির অপসারণ প্রশ্নে তারা যে যোগাযোগ শুরু করেছে, আলোচনা বৈঠক শুরু করেছে, তারপরেও আমরা দেখলাম যে রোববার একটি অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সরকার যেন কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত না নেয়, যেন সাংবিধানিক সংকটে নতুন করে সৃষ্টি না হয়। এর আগে রুহুল কবির রিজভী বলেছেন কোনো সাংবিধানিক শূন্যতা যাতে সৃষ্টি না হয় এই জন্য অনেক চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। অল্প শূন্যতা হলে সেগুলো পূরণ করা যায়, কিন্তু বড় শূন্যতা হলে সেটা ভরাট করা মুশকিল। বিএনপির অন্যান্য নেতারাও বলছেন নির্বাচনের ইস্যুতে যে তারা অনন্তকাল নির্বাচনের জন্য অপেক্ষা করবে না। সবচেয়ে বড় কথা, যে সুশীল সমাজের প্রায় সবারই একটা সমর্থন পেয়েছিল ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার, সেই সুশীল সমাজের প্রতিনিধিরা বা এই অংশটি তারাও সরকারের বিরুদ্ধে কথা উচ্চারণ করা শুরু করেছে। গতকাল শনিবার রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএসের একটি অনুষ্ঠান ছিল। সেখানে যারা আলোচক তারা কি বলছেন, সেখানে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতো মানুষের উপস্থিত ছিলেন এবং অন্যান্য যারা আলোচক তাদের সারাংশ করলে এরকম দাঁড়ায় তাদের আলোচনা থেকে যে আওয়ামী লীগের শাসনামলে যে অচলাবস্থা তৈরি হয়েছে তার সারাতে অনেক সংস্কার করতে হবে, তবে প্রয়োজনীয় সব সংস্কার অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে না, তারা গুরুত্বপূর্ণ সংস্কারের সূচনা করতে পারে কেবল, এবং সংস্কারের প্রস্তাবনা ও রূপরেখা রেখে যেতে পারে যা পরবর্তী নির্বাচিত সরকার এগিয়ে নেবে। অন্তর্বর্তীকালীন সরকার সব কিছু সমস্যা করতে চাইলে পুরো সফলতা পাবে না। এটা তো বাস্তবতা, কারো কাছে পছন্দ হোক না হোক সব সংস্কার তো সরকার করতে পারবে না, এবং সেগুলো করতে গেলে যে সময়টি চলে যাবে তার মধ্য দিয়ে ভিন্ন কিছু মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সেখানে আরও বলা হচ্ছে যে বাংলাদেশে সংস্কার শব্দটা দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। 2007-08 সালেও অর্থাৎ 111 সরকারের সময়ও সংস্কার শব্দটা ব্যাপক আলোচনায় আসে। এমন একটা সময় এলো যখন সংস্কার শব্দটা ঘৃণিত শব্দে উচ্চারিত হতে থাকলো। তার মানে এই সংস্কারকে কেন্দ্র করে অনেক ধরনের কাহিনী ঘটতে পারে বা ঘটানোর এক ধরনের টেন্ডেন্সি থাকে। সেই কথাগুলো বলে এখানে উল্লেখ করা হচ্ছে যে 2024 ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন করে শুরু করলাম, কিন্তু আবার সেই সংস্কারের নামে যেন অন্য কিছু না হয়। দেশে এই পরিস্থিতিতে সংলাপ চলছে, সেখানকার আলোচকরা বলছেন যে সরকারের দায়িত্ব সবার কথা শোনা। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের উদাহরণ দিয়ে বলা হচ্ছে যে তিনি দেখা করলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বর্তমান সরকার গঠিত হওয়ার পরে, তিনি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরে। তিনি বললেন শ্বেতপত্র প্রকাশের কথা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের পক্ষ থেকে। তিনি খুব দ্রুত শুনলেন, এরপর দেখলাম তিনি সবার কথা শোনেন না। সেখানে আলোচনা আসছে কথাগুলো শোনার সময়ও তাদের আছে বলে মনে হয় না। তারা শোনে শুধুমাত্র একটা নির্দিষ্ট গুরুত্বপূর্ণ অংশের কথা। তাদের কথাও যে সরকার শোনে বলে আমাদের মনে হয় না। তাদের কয়েকজন প্রতিনিধি হচ্ছে এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই যে লাখ লাখ কমিউনিটি আছে তাদের প্রতিনিধিত্ব করেন কিনা এ নিয়েও প্রশ্ন রয়েছে। এই কথাগুলোর পর কি আর কোনো কথা থাকে? সরকারের কাছ থেকে ছাত্ররা একটা অগঠনমূলক দাবির মধ্য দিয়ে, অগঠনমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে যা দাবি করছে তাই সরকার শুনতে বাধ্য হচ্ছে। সেই কথাগুলো এখানে বলা হচ্ছে যে একটা পক্ষের কথা শুনে আবার সব কথাও যে তারা শুনতে চায় তাও না। এবং এখানে স্পষ্টত ছাত্রদের কথা বলা হয়েছে এবং ছাত্ররা এর মধ্যে বিতর্কিত হয়েছে, যে কোনোভাবে তাদেরকে বিতর্ক করা হয়েছে বা তারা বিতর্কের মধ্যে চলে গেছেন, এ কথা সত্য। এদিকে ছাত্ররা যে
রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করলে সেই বৈঠকের এজেন্ডাগুলো কী ছিল? 3টি বিষয় ছিল, যেগুলোর মধ্যে একটা হচ্ছে প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক, অর্থাৎ দ্বিতীয় প্রজাতন্ত্রের ঘোষণাপত্র কিভাবে করা যেতে পারে তা নিয়ে তারা আলোচনা করেছে। দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণ খুব দ্রুততম সময়ের মধ্যে করার জন্য রাজনৈতিক ঐক্যমত্য তৈরি এবং সংকট এড়িয়ে যাওয়া যায় কিভাবে, সেই বিষয়ে আলোচনা করেছে। এবং তৃতীয় আরও একটি, এটি আরও গুরুত্বপূর্ণ, তা হচ্ছে এটি তারা নিজেরা জানিয়েছে, জাতীয় ঐক্য ধরে রেখে সরকারের ফাংশনিংয়ের অর্থাৎ কার্যক্রম ধারাবাহিকতা কীভাবে রক্ষা করা যায় তা নিয়েও কথা হয়েছে। এটি অনেক বেশি সিগনিফিক্যান্ট। তার মানে জাতীয় ঐক্য সৃষ্টি করা যাচ্ছে না। কেন জাতীয় ঐক্য সৃষ্টি করা যাচ্ছে না? একটা গণঅভ্যুত্থানের পর তো সবারই একটা বিন্দুতে এসে পৌঁছানোর কথা, দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, কিন্তু হচ্ছে না। নানান ধরনের স্টেক হোল্ডারের মধ্যে জুড়ে গেছে, বিশেষ করে সরকারের বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে অনেক প্রশ্ন সৃষ্টি হচ্ছে। জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা কি জোর করে করা যায়, সেরকম একটি হুমকি আমরা এর আগে শুনেছিলাম, এর আগে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু জাতীয় ঐক্য কেন প্রতিষ্ঠা করা গেল না, সে প্রশ্ন তো অনেক বড় একটি বিষয়। এবং যদি জোর করে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা হয়, সেই ঐক্য কি কখনো টেকে না? নিশ্চয়ই। এগুলো তো রাজনীতির কথা, রাষ্ট্রবিজ্ঞানের কথা, কোনো অবস্থাতেই টেকে না। এবং আমরা দেখলাম, আমি সুশীল সমাজের উদাহরণ দিলাম, আমি রাজনীতিবিদদের উদাহরণ দিলাম, আমি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যে অবস্থান এই মুহূর্তে সেটির উদাহরণ দিলাম। এবং গত 2-3 দিন আগে আপনাদেরকে আমি আরও একটি খবর জানিয়েছিলাম, যুক্তরাষ্ট্র দ্রুত নির্বাচনের জন্য বর্তমান সরকারের উপর চাপ দিচ্ছে। এই খবরটি তো অনেকেই ধাক্কা খেয়েছেন। যুক্তরাষ্ট্র নাকি এই সরকারের পেছন থেকে সমর্থন দিচ্ছে? উপর থেকে আমরা জানি যে যুক্তরাষ্ট্র সর্বত্র সমর্থন দিয়েছে, কিন্তু কার শক্তিতে বর্তমান সরকার টিকে আছে বা কাদের পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে, এগুলো যা হোক অনেক বিতর্ক। এর মধ্যে আমরা অনেক বিষয়ে কথা বলেছি। যা হোক, সেই যুক্তরাষ্ট্রই নাকি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দাবি করছে, চাপ দিচ্ছে। কেন? যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে যে দীর্ঘদিন এই প্রক্রিয়া চলতে থাকলে একটা অশুভ শক্তির মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ রয়েছে। জঙ্গিবাদী গোষ্ঠী তাদের উপস্থিতি জানান দিতে পারে, তারা আরও বেশি শক্তিশালী হতে পারে। সব কিছু মিলিয়ে আমার কাছে কেন যেন মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস ধীরে ধীরে একা হয়ে পড়ছেন। একা হয়ে থাকার পরেও যদি একা হয়ে থাকেন বা সেই দিকে যান, তারা যাকে ভুল পথে পরিচালিত করছেন, নানান ধরনের পরামর্শ দিচ্ছেন যেগুলো তাদের স্বার্থে কেবল, তাহলে অনেক বড় বিপদ আমাদের সামনে, অনেক বড় বিপদ। আল্লাহ হাফেজ।